ভূমধ্যসাগরের নীল গভীরে, যেখানে সাধারণত শান্তি বিরাজ করে, সেখানেই হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। বিশ্বব্যাপী এক আলোড়ন শুরু হয়েছে। ভারত ও তুরস্কের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। পরিস্থিতি যে এতটা বিস্ফোরক মন নেবে কেউ কল্পনাও করেনি। বন্ধুরা, গল্পটি শুরু হয় ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকাণ্ড একটি সামুদ্রিক মহড়ায় অংশগ্রহণের জন্য ভূমধ্যসাগরের দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে। এটি একটি নিয়মিত সামরিক মহড়া ছিল, কিন্তু ত্রিকাণ্ড আন্তর্জাতিক জলসীমায় অগ্রসর হওয়ার সাথে সাথে হঠাৎ 3টি তুর্কি নৌজাহাজ তাকে ঘিরে ধরে। তুরস্ক এটিকে নিরাপত্তার পরীক্ষা বলে অভিহিত করেছিল, কিন্তু বাস্তবতা ছিল ভারতের ক্রমবর্ধমান নৌশক্তি পরীক্ষা করার এবং পরোক্ষভাবে একটি কঠোর সতর্কতা জারি করার একটি প্রচেষ্টা। সেই মুহূর্তে ভারতীয় নৌবাহিনী প্রথম একটি দায়িত্বশীল শক্তি হিসেবে সংযম দেখাচ্ছিল। ত্রিকাণ্ড থেকে একটি স্পষ্ট রেডিও বার্তা পাঠানো হয়েছিল, এটি আন্তর্জাতিক জলসীমা। তুর্কি নৌবাহিনী যেন তৎক্ষণাৎ তাদের আক্রমণাত্মক অবস্থান থেকে সরে আসে, কিন্তু তুরস্ক এই সতর্কবার্তা উপেক্ষা করে, এমনকি দূরত্ব কমিয়ে আনে, যেন পরের মুহূর্তেই সংঘর্ষ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় সেনাও যুদ্ধের মোডে চলে আসে। তৈরি হয়ে যায় এক উত্তপ্ত পরিস্থিতি। সেই মুহূর্তে নয়াদিল্লি সরাসরি নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। ভারত তুর্কিকে একটি কঠোর বার্তা দেয়, 8 ঘন্টার মধ্যে সরে যাও, নইলে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। এই আলটিমেটাম তুরস্কের ক্ষমতাকে ধাক্কা দেয়। তড়িঘড়ি তুর্কি রাষ্ট্রপতি নিরাপত্তা উপদেষ্টারা মধ্যরাতে জরুরি বৈঠক ডাকেন। ইতিমধ্যে দিল্লির পরিস্থিতিও সমানভাবে গুরুতর ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 3 সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এই প্রথমবারের মতো ভারত কোনো ন্যাটো সদস্য দেশকে এত স্পষ্ট এবং সময়োপযোগী আলটিমেটাম দিয়েছে, এবং এর ফলে উদ্বিগ্নতা তুরস্কের মুখে স্পষ্ট দেখা গেছে। এখন তারা বুঝতে পেরেছে ভারত মজা করছে না। তুর্কি বন্দরে অ্যালার্ম বাজানোর সাথে সাথে পুরো নৌবাহিনী সতর্ক হয়ে যায়। জাহাজের ইঞ্জিন গর্জে ওঠে। ভারতীয় র্যাডার প্রতিটি গতিবিধির উপর সূক্ষ্ম নজরদারি শুরু করে। তুরস্ক এই খবরটি বিশ্ব থেকে গোপন করতে চেয়েছিল, কিন্তু উপগ্রহ এবং সমুদ্র ট্র্যাকিং সিস্টেমগুলি সব ফাঁস করে দিয়েছে। দিল্লির বার্তা স্পষ্ট ছিল, ভারত পিছু হটবে না, এবং এর সাথে আরব সাগর থেকে আরও 2টি যুদ্ধজাহাজ ভারত পাঠিয়ে দেয় স্পটে। এখন প্রশ্ন ওঠে, সম্পূর্ণ পরিস্থিতি কি এবং ভারতের তরফ থেকে কি করা হয়েছিল, এবং এই পদক্ষেপের ফলে তুরস্কের অর্থনৈতিক ক্ষতি কতটা হয়েছে। বন্ধুরা, আমরা এই সমস্ত বিশদভাবে ব্যাখ্যা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন চিত্রটি এমন ছিল যে তুরস্ক ভারতের উপর চাপ প্রয়োগ করছে না, বরং তুরস্কের উপর ভারত চাপ সৃষ্টি করেছে। ভারত পুরো ভূমধ্যসাগরকে একটি বিশেষ অপারেশন জোন ঘোষণা করে দেয়। তুর্কি যদি সামান্যতম আক্রমণাত্মক গতিবিধি দেখায়, তবে পাল্টা আক্রমণ করার নির্দেশ ছিল। ইতিমধ্যে ভারতের সাইবার ইউনিট এবং ইলেকট্রনিক গ্রাউন্ড ইউনিটগুলি সক্রিয় ছিল। এর অর্থ হলো তুরস্কের যোগাযোগ লাইন যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউট হতে পারে, এবং তারপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে। ভারত পুরো বিষয়টি জাতিসংঘের কাছে উপস্থাপন করে। স্পষ্টভাবে বলেছিল, আমরা ধৈর্য দেখিয়েছি, কিন্তু যদি সীমা অতিক্রম করা হয়, ভারত চুপ করে থাকবে না। এই বিবৃতিটি তুরস্কের জন্য একটি সত্যিকারের আঘাত ছিল, কারণ এই বিষয়টি আর কেবল 2টি দেশের মধ্যে বিরোধ ছিল না, এটি সমগ্র বিশ্বের চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল। পরিবেশটি এখন এমন অনুভূত হচ্ছিল যেন একটি বড় বিস্ফোরণ আসন্ন। সমুদ্রপৃষ্ঠে যুদ্ধজাহাজ একে অপরের মুখোমুখি, আকাশে নজরদারি ড্রোন উঠছে, এবং ভারতের পারমাণবিক সাবমেরিনগুলো অদৃশ্য ছায়ার মতো ঢেউয়ের নিচে নীরবে অপেক্ষা করছে। তুরস্ক বুঝতে পারে যে খেলাটি তাদের হাতের বাইরে চলে গেছে। এখন কেবল সমুদ্র নয়, বিশ্বের শক্তি কেন্দ্রগুলিও অস্থির হয়ে উঠেছে। ওয়াশিংটন, প্যারিস এবং মস্কো সম্পর্কে আলোচনা তীব্র হয়েছিল। কারণটি স্পষ্ট ছিল, ভারত তুরস্ক সংঘাত আরও তীব্র হলে ভূমধ্যসাগর একটি জটিল রাজনৈতিক অঙ্গনে পরিণত হতে পারে। তুরস্কের সামনে কেবল 2টি বিকল্প ছিল, হয় পিছু হটুন অথবা সরাসরি সামরিক সংঘর্ষে লিপ্ত হওয়া। তুরস্কের দ্বিধা প্রমাণ করেছিল যে ভারতের কঠোর সতর্কবার্তাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এবার ভারত আপোষের কোনো মেজাজে ছিল না, নতি স্বীকারও করছিল না।
দিল্লির কাছে তুর্কির জাহাজের ইলেকট্রনিক ক্ষমতাকে সুনির্দিষ্টভাবে নিষ্ক্রিয় করার ক্ষমতা ছিল। বড় আক্রমণ ছাড়াই তুরস্কের জাহাজগুলিকে অকার্যকর করে তোলা যেত। এর অর্থ ছিল যে এটি গোলা বারুদ নয়, প্রযুক্তি দিয়ে সংঘাতের অবসান ঘটাতে পারে। তুরস্ক এক দ্বিধাগ্রস্ততার মুখোমুখি। যদি তারা পিছু হটে তাহলে ন্যাটোর মধ্যে তাদের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে, এবং যদি তারা সংঘর্ষে লিপ্ত হয় তাহলে ভারতের প্রযুক্তিগতভাবে উন্নত এবং শক্তিশালী নৌবাহিনীর বিরুদ্ধে তাদের ব্যাপক ক্ষতি হতে পারে। এরপর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। 8 ঘন্টার ঘড়ির কাঁটা টিকটিক করছিল। ভূমধ্যসাগরের পৃষ্ঠের প্রতিটি পদক্ষেপের উপর সমগ্র বিশ্বের দৃষ্টি আটকে ছিল। এটি আর কোনো ছোটোখাটো সামুদ্রিক বিরোধ ছিল না, এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল যা সকলের কৌশলগত ধৈর্য, রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং বিশ্বব্যাপী কূটনীতির পরীক্ষা নিচ্ছিল। কে পিছু হটবে, কে এগিয়ে যাবে? তুরস্ককে এখন তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে। নয়াদিল্লি প্রথমে 8 ঘন্টার একটি আলটিমেটাম জারি করেছিল। স্পষ্ট বার্তা ছিল যে যদি তুরস্ক অবিলম্বে তার নৌ উপস্থিতি প্রত্যাহার না করে তাহলে পরিণতি ভয়াবহ হবে, এবং এখন যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটেছে। ভারত সরাসরি তুরস্কের সবচেয়ে সংবেদনশীল জ্বালানি লাইনে আক্রমণ করেছে। গ্যাস সরবরাহ ব্যাহত করা হয়েছিল এবং সরবরাহ শূন্যে নেমে এসেছে। যে দেশটি কয়েকদিন আগে ভারতকে সতর্ক করতে দেখা গিয়েছিল তারা এখন তাদের নিজস্ব জ্বালানি ঘাটতির মুখে অসহায় দেখাচ্ছে। ভারতের এই পদক্ষেপ তুরস্কের অর্থনৈতিক প্রাণশক্তির উপর সরাসরি আঘাত হানে। এর প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা দেয়। তুরস্কের সরবরাহ ব্যাহত হয়, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন ভারত আর ভূমধ্যসাগরে সীমাবদ্ধ নয়। ভারতের নৌবাহিনীর নাগাল লোহিত সাগর এবং কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর অর্থ হলো ভারত এখন তুরস্কের 3টি উপকূলে সক্রিয়। দিল্লি তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। রাজনৈতিক চিন্তাভাবনা হলো যে যদি আপনি কারোর মেরুদণ্ড ভেঙে দিতে চান তবে তাদের শক্তি এবং সরবরাহ চ্যানেলগুলিকে লক্ষ্যবস্তু করুন। ভারত তাই করেছে। বন্ধুরা, আসলে খেলাটি তুরস্কের ভুল দিয়ে শুরু হয়েছিল, যা পরিস্থিতি সূত্রপাত করেছিল, যেখানে তুরস্ক ভারতের পথ আটকানোর চেষ্টা করেছিল। ভাবুন একবার, তুরস্কের মতো দেশ ভারতকে আলটিমেটাম দিতে শুরু করেছিল। এটি দিল্লির জন্য একটি সতর্ক বার্তা ছাড়া আর কিছুই ছিল না। ভারত প্রথমে এটি উপেক্ষা করেছিল, শান্ত ছিল, কিন্তু তার মিশন চালিয়ে গিয়েছিল। দিল্লি ভেবেছিল অপ্রয়োজনীয় সংঘাতে জড়ানোর কোনো অর্থ নেই। যখন তুর্কি নৌবাহিনী রেডিওতে বারবার সতর্ক বার্তা দিতে শুরু করে, পিছু হটো, তুমি ভুল জায়গায় আছো, গল্পটি অন্যদিকে মন নেয়। বাস্তবতা ছিল যে ভারতীয় যুদ্ধজাহাজটি তুরস্কের ভূখণ্ড থেকে প্রায় 1500 নটিক্যাল মাইল দূরে ছিল, যা আন্তর্জাতিক সীমানা, যেখানে যে কেউ যেতে পারে। ভারতীয় যুদ্ধজাহাজগুলি কোনো দেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি। তা সত্ত্বেও বারবার হুমকি দেওয়া হচ্ছিল। এরপর ভারত তার নিরাপত্তা ভাঙার সিদ্ধান্ত নেয়। এই পুরো ঘটনাটি এমন এক সময় ঘটছিল যখন ভারত তার সামুদ্রিক শক্তি প্রসারিত করছিল। ভূমধ্যসাগরে চলমান আন্তর্জাতিক মহড়ায় ভারতের উপস্থিতি কেবল একটি মহড়া ছিল না, বরং তার ক্রমবর্ধমান নৌশক্তির ঘোষণা ছিল। ভারত দেখাতে চেয়েছিল যে ভারত শুধু ভারত মহাসাগরের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের প্রতিটি কৌশলগত জলপথে তার উপস্থিতি রয়েছে। বাণিজ্যিক পথগুলি নিরাপদ থাকা নিশ্চিত করে এবং শত্রু দেশগুলির কাছে ভারতের প্রকৃত ক্ষমতা প্রদর্শন করে। ভারত পুরো বিষয়টি ঠান্ডা মাথায় এবং আন্তর্জাতিক নিয়ম অনুসারে মোকাবেলা করেছে। কিন্তু এটি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল না। আসল গল্পটি আরও গভীর ছিল। বেশ কয়েক বছর ধরে তুরস্ক প্রতিটি প্রধান প্ল্যাটফর্মে ভারতের বিরুদ্ধে নেতিবাচক এজেন্ডা অনুসরণ করে আসছিল। কখনো কাশ্মীর সমস্যা উত্থাপন করেছিল, কখনো জাতিসংঘে ভারতের নীতি নিয়ে প্রশ্ন তুলছিল। তুরস্ক পাকিস্তানের সহযোগিতায় ভারতকে কূটনৈতিকভাবে ঘিরে ফেলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। এটি ছিল ভারতের ক্রমবর্ধমান শক্তিকে দুর্বল করার জন্য একটি ইচ্ছাকৃত চক্রান্ত। কিন্তু ভারত কোনো বিরতি ছাড়াই তার মিশন চালিয়ে যায় এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার কাছে অভিযোগ পাঠানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও বেশ কয়েকটি নৌশক্তি ভারতকে সমর্থন করেছে। তুরস্ক এখন বিচ্ছিন্ন বোধ করছে। এরপর ভারত ভূমধ্যসাগরে একটি শক্তিশালী নৌ মহড়া শুরু করেছে। ফ্রান্স, ইতালি এবং গ্রিসের জাহাজ তাতে অংশগ্রহণ করেছে। এটি একটি স্পষ্ট বার্তা যে ভারত কোনো চাপের কাছে মাথা নত করবে না, এবং যদি চ্যালেঞ্জ করা হয়
তবে তার প্রতিক্রিয়া হবে কৌশলগত এবং নির্ণায়ক। বন্ধুরা, এখন প্রশ্ন হলো তুরস্কের পরবর্তী পদক্ষেপ কি হবে? তারা কি পিছু হটবে নাকি ভারতের কাছে তার শক্তি প্রদর্শনের চেষ্টা করবে? আর বন্ধুরা, আপনি কি মনে করেন ভারতের তুরস্কের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি গৌতম ছিলাম আপনাদের সাথে। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।